জানিও যে কীভাবে কী যেতে পারছো তোমরা, আর বাকিটা শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে এমনিতেই সকালে একটু লেট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 8:25 ট্রেনটা ধরবো, কিন্তু হয়নি। আর আলটিমেটলি তোমরা দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে 9:49। তো অনেকটাই লেট হয়ে গেছে। তো এই ট্রেনটা যেটা আমরা যাচ্ছি সেটা হলো হাওড়া আরামবাগ লোকাল। আর এই আরামবাগ লোকালে করে আমরা নামবো গিয়ে তারকেশ্বর। এটা হচ্ছে হাওড়া স্টেশনের ভিডিও। আমরা ট্রেনে উঠে গেছি। হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই আরামবাগ লোকালটা ধরেছিলাম। এছাড়াও বহু ট্রেন আছে যেটার থেকে তোমরা এই তারকেশ্বর যেতে পারো। হাওড়া তারকেশ্বর অনেক লোকাল আছে, তো সেগুলো তোমরা ধরে নেবে। বিশেষত সকাল দিকে গেলেই ভালো হয়। তো সেই ট্রেনটা ধরে নিতে পারলেই তোমাদের কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। তারকেশ্বর হুগলি জেলার একটি পূর্ণ তীর্থের নাম। এটি চন্দননগর মহকুমার একটি থানা। এই প্রসিদ্ধ তীর্থক্ষেত্রের খ্যাতি সারা দেশে বিদ্যমান ও সমাদৃত। রাজ্যের সর্বাপেক্ষা জনপ্রিয় এই শিব মন্দিরটি এই শহরেই অবস্থিত। এই মন্দিরটি কলকাতা থেকে 58 কিলোমিটার দূরে অবস্থিত। এর উচ্চতা হলো 18 মিটার 59 ফুট। তারকেশ্বর কৃষিতে বেশ উন্নত। এখানে একাধিক হিমঘরও আছে। মূলত আলু, লঙ্কা এখানকার প্রধান ফসল। তারকেশ্বর শিব মন্দির এই শহরের একটি পর্যটন কেন্দ্রও বটে। মন্দিরটি আটচালা শিল্পরীতিতে নির্মিত। মন্দিরের সামনেই একটি নাট মন্দির রয়েছে। কাছেই রয়েছে মা কালী ও লক্ষ্মীনারায়ণের মন্দির। মন্দিরের সামনেই রয়েছে দুধ পুকুর। লোকবিশ্বাস অনুযায়ী এখানে স্নান করলে পূর্ণ হয় সকল মনোবাসনা। সারা বছর তাই তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। প্রতি সোমবার ও বিশেষত শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন ও ফাল্গুন মাসের শিবরাত্রিতেও প্রচুর ভক্ত আসেন এখানে। সর্বোত্তম এখানে আসার মাধ্যম হলো রেলপথ। হাওড়া থেকে রেলপথে আসা যায় তারকেশ্বর। পরিবহন মাধ্যম হিসেবে এটাই সেরা। এছাড়া সড়কপথেও পৌঁছে যাওয়া যায় তারকেশ্বর। তারকেশ্বরের শিবলিঙ্গ বাবা তারকনাথ নামে পরিচিত। তিনি হলেন ভগবানের একটি রুদ্ররূপ। তারকনাথ হলেন ভগবতী তারার স্বামী। কথিত আছে যে তারা ও তারকনাথের পূজা করলে সেই সব মানুষ ভগবানের কৃপাধন্য হন ও মোক্ষ লাভ করেন। মন্দিরে প্রবেশের জন্য বলা হয়েছে দুধ পুকুরে স্নান করে খালি গায়ে পুজো দিতে হবে পুরুষদের। স্থানীয় ইতিহাস অনুসারে এখানে বিভিন্ন কথা কথিত আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে পুজো দেওয়ার সময় হলো সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেলবেলা 4:30 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত। এই মন্দিরে ঢোকার সময় আপনারা দেখতে পারবেন সামনেই রাজবাড়ি চত্বর রয়েছে এবং তার আশেপাশে প্রচুর দোকান রয়েছে। সেই দোকানগুলোর থেকে আপনারা ডালা কিনে নিতে পারেন। বিভিন্ন দামের ডালা রয়েছে এবং সেখান থেকেই আপনারা ডালা কিনে নিয়ে পুজো দিতে পারেন এবং বাবার মাথায় ঢালার জন্য জলও সেখানে পাওয়া যায়। আর রয়েছে বিভিন্ন রকম পার্কিংয়ের ব্যবস্থা, বাইক ও কার পার্কিংও রয়েছে। সেখানে আপনারা চাইলেই গাড়ি পার্কিং করে রেখে দিতে পারেন। চাইলে আপনারা এখানে এসে সকাল সকাল পুজো দিয়ে বিকেলে ফিরেও যেতে পারেন। আর যদি আপনাদের বাড়ি দূরে হয় তাহলে সেক্ষেত্রে বলে রাখি এখানে থাকবারও ব্যবস্থা রয়েছে। আর থাকার ব্যবস্থার জন্য এখানে বিভিন্ন রকমের ঘর ভাড়া পাওয়া যায়। ডালার দোকানের পাশে এইসব ঘরগুলো অবস্থিত। এখানে অর্ধেক দিন ও পুরো দিনের হিসেবে ভাড়া দেওয়া হয়ে থাকে। দাম মাত্র 150 টাকা থেকে শুরু। বলে রাখা ভালো, এখানে পাণ্ডাদের দৌরাত্ম অনেক বেশি। এখানকার যারা পাণ্ডা বা পুরোহিত তাদেরকে মাহান্ত বলা হয়ে থাকে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করা, সেটা হচ্ছে যদি আপনারা ভোগ খেতে চান তাহলে রাজবাড়ির ভোগ খেতে হলে আপনাদের সকাল সকাল চলে এসে 10টার মধ্যে টিকিট কেটে নিতে হবে। ভোগ খাবার শুরু হবে 12টা থেকে। সুতরাং সেই সময়ের মধ্যে এসে উপস্থিত হলেই আপনারা ভোগ পেয়ে যাবেন। এই সূত্রে তারকেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। তারকেশ্বরের আগের নাম ছিল তারপুর। এটি ছিল বন জঙ্গলে ঘেরা একটি অঞ্চল। এর পাশে ছিল যে গ্রামটি, তার নাম ছিল রামনগর। অযোধ্যায় মুঘল শাসকদের অরাজকতা চরমে পৌঁছলে এক ব্যক্তি অযোধ্যা থেকে পালিয়ে এসে রামনগরে বসবাস শুরু করেন। তার নাম কেশব হাজারি। তার 2 পুত্র ভারমল্ল ও বিষ্ণুদাস।
এই ভারমল্ল তৎকালীন নবাব মুর্শিদ কুলি খায়ের থেকে জমিদারির স্বত্ব লাভ করলে তাদের একটি গোশালাও ছিল। তার দেখাশোনা করত মুকুন্দরাম ঘোষ। এই মুকুন্দরাম ঘোষ প্রত্যহ দেখতেন তারপুরের বনের অভ্যন্তরে তাদের দুগ্ধগতী গাভী কপিলা একটি শিলার ওপর দুগ্ধ নিঃসরণ করেন অলৌকিকভাবে। দেখা মাত্রই তিনি সেটা রাজার সাথে কথা বলে এবং জানান যে এরকম ধরনের ঘটনা ঘটছে। রাজা ভারমল্ল তৎক্ষণাৎ তাকে সেখানে দেখতে পাঠান যে সেখানে কি রয়েছে। সেখানে গিয়ে তিনি দেখেন একটি শিবলিঙ্গ। তিনি তৎক্ষণাৎ সেটাকে প্রতিস্থাপন করার জন্য রামনগরে নিয়ে আসতে চেষ্টা করেন, কিন্তু সেই সময় সেখানে একজন সন্ন্যাসী আসেন। সেই সন্ন্যাসী তাকে জানান যে এই শিবলিঙ্গকে তুলে নিয়ে যাওয়া অসম্ভব, কেননা এটি স্বয়ম্ভু শিবের মূর্তি, শিবের লিঙ্গ। অর্থাৎ যেটা মাটি ফুঁড়ে উঠে আসে, এর কোনো তল নেই, এটি বারাণসী পর্যন্ত বিস্তৃত, তাই একে তুলে আনা অসম্ভব। তাই রাজা ভারমল্ল তার কথা অনুযায়ী সেখানেই মন্দির প্রতিস্থাপন শুরু করেন এবং তারপরেই সেখানে তারকেশ্বর মন্দির গড়ে ওঠে। রাজা বন কেটে যে পরিষ্কার করে সেখানে যে মন্দির তৈরি করেন সেটি 1729 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন। তাই এই তারপুরের শিবলিঙ্গকে তারকনাথও বলা হয়ে থাকে। আর এই নামানুসারে এই জায়গার নাম হয়েছে তারকেশ্বর। কথিত আছে বাবা তারকনাথ শব্দ খুব পছন্দ করেন, তাই তার পুজোর সময় ভক্তরা ঢাক ঢোল ও কাঁসর ঘণ্টা বাজিয়ে পুজো করেন। আর এই কারণেই তারকেশ্বর মন্দিরে অনেক ঘণ্টাও টাঙানো আছে, দেখতে পাওয়া যায়। ভক্তরা তাদের মনে মনে যেসব বাসনা থাকে সেসব নন্দীর কানে বলে যান, তা পূরণ হলে ঘণ্টা এনে বাবার সামনে তালা চাবি দিয়ে ঝুলিয়ে বেঁধে আর চাবি দুধ পুকুরে ফেলে দেন। এই কারণেই আমরা মন্দিরে অজস্র তালা চাবি দেওয়া ঘণ্টা ঝুলতে দেখতে পাই। পুজো দেওয়া হয়ে গেলে এখানে আপনারা বিভিন্ন নিরামিষ হোটেল থেকে অনেক কিছু খেতে পারেন। এখানে ভেজ ভাত, কচুরি এসব পাওয়া যায়। এছাড়াও যদি আপনারা বাড়ি ফিরে আসতে চান সেই দিনেই, তাহলে এখান থেকে আপনারা ট্রেন পেয়ে যেতে পারেন এই তারকেশ্বর স্টেশন থেকে। এই সূত্রে বলে রাখি, তারকেশ্বর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি নয়। আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন, যদি না মনে করেন তাহলে আপনারা হেঁটেও যেতে পারেন। খুবই কাছে এই মন্দিরটি, তবে বলবো পাণ্ডাদের দৌড়াতে পড়বেন না আর নিজেরা গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করুন। ভেতরে গেলে যদিও একটু কমই খরচ হবে, আর বাইরে থেকে যদি পাণ্ডারা আপনাকে নিয়ে আসে তাহলে কিন্তু বেশ অনেকটা টাকাই খরচ হতে পারে। সুতরাং এই সব ক্ষেত্রে সাবধান থাকুন আর ভালোভাবে পুজো দিয়ে তবে নিজের প্রসাদ ঘরে নিয়ে আসুন। এইভাবে যাত্রা করলে দেখতে পাবেন অনেক সস্তায় হয়ে যাচ্ছে। আর পুরো ডিটেলসটা যে কত খরচা হলো সেসব আমি লাস্টে দিয়ে দেবো। এখানে দেখুন মানুষজন গণ্ডি দিচ্ছে বাবার কাছে, কেননা তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে বলে। ভিডিওটা এনজয় করতে থাকুন এবং লাস্টে আমি সব ডিটেলসগুলো শেয়ার করে দেবো, আর বাকি ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য। এখানে বাবার মন্দিরে সংকল্প করা যায়, আপনারা চাইলে সংকল্পও করে নিতে পারেন। সেক্ষেত্রে আলাদা আলাদা করে টাকা দিতে হতে পারে পার হেড, আর যদি না করতে চান তাহলে একসাথেও করে দিতে পারেন, সেক্ষেত্রে খরচ কিছুটা কমই হবে। আরও একটা কথা বলে রাখি, মন্দির চত্বরে পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, তাই আপনাদের কোনো রকমের সমস্যা হবে না। আর এই পে অ্যান্ড ইউজ টয়লেটটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা অনায়াসে ইউজ করতে পারেন। ছেলে এবং মেয়ে উভয়দের জন্য আলাদা রকমের টয়লেট রয়েছে। আর পুজো শেষে যখন বাড়ি ফিরবেন তখন বলে রাখা জরুরি, এখানকার আচার কিন্তু খুব ফেমাস, তাই আচার নিতে ভুলবেন না। তো অনেক আচারের দোকান এখানে দেখতে পাবেন, সেখান থেকে কিন্তু আচার কিনে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।
ভুল ত্রুটি যা থাকবে কমেন্ট করে জানাবেন।